আসসালামু আলাইকুম। আজকের আলোচনা লন্ডনে যে তারেক রহমান সাহেবের সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি জ্যাকবসনের যে বৈঠক হলো এবং সেই গোপন বৈঠক হলো এবং এই বাংলাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কোন কৌশলে তারা প্রভাব বিস্তার করতে চাইছে বাংলাদেশের রাজনীতিতে সেই বিষয়ে। তো গত জুলাইয়ের ২য় সপ্তাহে এই বৈঠকটা অনুষ্ঠিত হয়, কিন্তু সেটা প্রকাশ করা হয় ৬ আগস্ট। এটা প্রকাশ করেন সাবেক রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন কবির। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমান সাহেবের তিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি এটা জানান। কিন্তু এটা এতদিন গোপন রাখা হয়। তো আমরা দেখতে পেলাম যে যখন ৫ আগস্ট প্রফেসর ইউনূস সাহেব যখন নির্বাচনের তারিখটা জাতির উদ্দেশ্যে ভাষণ দানকালে ঘোষণা করলেন, তারপর এই ৬ আগস্ট এটা ঢাক ঢোল পিটিয়ে ফলাও করে প্রচার করা হয় এবং তখন বেশ গর্বের সাথে এটা প্রচার করা হয় যে লন্ডনে তাদের মধ্যে একান্ত বৈঠক হয়েছিল। তো ওই বৈঠক সম্পর্কে হুমায়ুন কবির সাহেব তিনি জানান যে সেই বৈঠকটা তারেক রহমান সাহেবের সঙ্গে হয়েছিল। মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন যে আগামী নির্বাচন এবং সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা কী এবং আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে বাংলাদেশ গড়তে চায় এবং নির্বাচনের রূপরেখা বিএনপির কী, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো হুমায়ুন কবির সাহেব আরও জানান যে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তখন তারেক রহমান সাহেব তিনি দেশে ফেরত আসবেন, এটাও হুমায়ুন কবির সাহেব জানান আর কি। তো এটা প্রকাশ্যে যে বিবৃতি দেওয়া হোক না কেন, আসলে এই ধরনের বৈঠকে নেপথ্যে বা পর্দার আড়ালে আরও অনেক কিছুই আলোচনা করা হয়। তো সেটাই কী ধরনের সম্ভাব্য আলোচনা হতে পারে সেটার আমরা আলোচনা করব। তো সেই বৈঠকের পর লন্ডন বৈঠক যখন মার্কিন রাষ্ট্রদূত এবং তারেক রহমান সাহেবের সাথে হলো, তখন থেকে আমরা দেখতে পেলাম যে এই প্রফেসর ইউনূস সাহেবের সঙ্গে বিএনপির একটা খুব সুসম্পর্ক হয়েছে এবং আগেকার সেই অভিযোগ বা আবদার বা দাবি দেওয়া সেই বিষয়গুলো নেই। তো প্রথমে আমরা দেখতে পেলাম যে ৬ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি গুলশান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বললেন যে তারেক রহমান সাহেব সবাইকে, সব উপদেষ্টাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন এবং আরও অন্যান্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এরপর আমরা ৭ আগস্ট দেখতে পেলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব তিনিও একটা মন্তব্য করলেন প্রেস ব্রিফিংয়ে গুলশান কার্যালয় থেকেই, যে এই প্রফেসর ইউনূস সাহেবের যে ভিশনটা আছে সেটা বিএনপি গ্রহণ করবে এবং সেই ভিশনটাকে বিএনপি এগিয়ে নিয়ে যাবে। তো এরপর আরও একটা ঘটনা আমরা দেখতে পেলাম যে ১০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা বিবৃতিতে তিনি বলেন যে এই উপদেষ্টাদের ব্যাপারে যে তাদের সততার উপরে বিএনপির পূর্ণ আস্থা রয়েছে। তো এর পেছনে নেপথ্যের একটা ঘটনা ছিল, সেটা হচ্ছে যে ৯ আগস্ট একটা সেমিনারে একজন সাবেক সচিব আব্দুস সাত্তার তিনি একটা মন্তব্য করেছিলেন বা বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এবং তিনি বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব। তো আব্দুস সাত্তার সাহেব উনি বলেছিলেন যে উপদেষ্টাদের মধ্যে ৮ জনের দুর্নীতির বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে। তো মির্জা ফখরুল ইসলাম তারই পরিপ্রেক্ষিতে উনি এই ১০ আগস্টে বিবৃতিটা দেন যে উপদেষ্টাদের এই সততার ব্যাপারে বিএনপির পূর্ণ আস্থা রয়েছে এবং মির্জা ফখরুল আরও দাবি করেন যে ওই সাবেক সচিব আব্দুস সাত্তারের সাথে তার দলের কোনো সম্পর্ক নাই। তো বোঝাই যাচ্ছে যে বিএনপি যে কোনো মূল্যে এখন প্রফেসর ইউনূস সাহেবের সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে আগামী নির্বাচনের দিকে ধাবিত হতে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের যে বৈঠকটা হলো সেটা কেন গোপন রাখা হয়েছিল, কেন এটা এই মধ্য জুলাই বা জুলাইয়ের ২য় সপ্তাহে বৈঠকটা হলো আর প্রায় কয়েক সপ্তাহ পর এটা ৬ আগস্ট জানানো হলো এবং যখন প্রধান উপদেষ্টা তিনি ৫ আগস্ট যখন নির্বাচনের তারিখ ঘোষণা করলেন তারপরে জানানো হলো। তো এই এতদিন দেরি করার বা এই বৈঠকটা গোপন রাখার তো এটার উদ্দেশ্যটা কী? তো এটার উদ্দেশ্য এই জন্য এটা অনুমান করা হচ্ছে যে এখানে নিশ্চয়ই একটা ডিল বা সমঝোতা হয়েছে এবং সেই ডিলটা হচ্ছে প্রফেসর ইউনূস সাহেবের সঙ্গে তারেক রহমান সাহেবের যে একটা মতভেদ ছিল বা দ্বন্দ্ব ছিল বা বৈরিতা ছিল, সেখানে একটা সমঝোতা করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা মার্কিন রাষ্ট্রদূত এই ঢাকা থেকে ছুটে তিনি লন্ডন গিয়েছিলেন এবং সেখানে একটা ডিল হয়েছে। তো সেই ডিলটা সম্পর্কে অনুমান করা যায় যে নির্বাচনে যে পরবর্তী যে সরকার গঠিত হবে এবং সেটা যদি বিএনপি গঠিত হয় তাহলে অবশ্যই প্রফেসর ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট পদে রেখে দিতে হবে এবং সেই প্রেসিডেন্ট পদটা হবে আবার শক্তিশালী প্রেসিডেন্ট, সেই আগেকার সংসদীয় প্রচলিত রীতিতে যে একটা ছোটো জগন্নাথ টাইপের প্রেসিডেন্ট ছিল সেরকম না, একটা শক্তিশালী পাওয়ারফুল প্রেসিডেন্ট থাকবেন। এবং এই জায়গায় প্রফেসর ইউনূস সাহেব হয়তো একটা চান্স নেবেন যে এই
জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য বা এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য যে পরবর্তী নির্বাচিত সরকারকে 2 বছর যে সময় দেওয়া হয়েছে, তো প্রফেসর ইউনূস সাহেব যদি 2 বছর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে থাকেন, তাহলে তিনি তার সেই ক্ষমতা বলে এই সংস্কারগুলো করতে পরবর্তী নির্বাচিত সরকার বা বিএনপি যদি নির্বাচিত সরকার হয়ে আসে তাকে বাধ্য করতে পারবেন। তো এই ধরনের একটা ডিল হয়েছে, যার কারণেই 5 আগস্ট যখন প্রফেসর ইউনূস সাহেব ভাষণ দিলেন, তার পরপর নির্বাচনের তারিখ ঘোষণা করলেন, তার পরপর ওই বৈঠকের ঘটনাটা বা প্রকাশ করা হয় এবং বেশ গর্ব করে ঢাকঢোল পিটিয়ে প্রকাশ করা হয়। তো এটা এখন স্পষ্ট যে গত 1 বছরে প্রফেসর ইউনূস সাহেবের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্কটা অনেক আগে থেকেই ছিল, দীর্ঘ কয়েক দশক ধরে ছিল, কিন্তু তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর এটা আরও গাঢ় হয়েছে। তো এই গুড রিলেশনশিপ ইউনূস সাহেবকে পাওয়ারফুল করেছে, আন্তর্জাতিক সমস্ত সমর্থন তার প্রতি রয়েছে, এটাও তাকে পাওয়ারফুল করেছে। তো এখানে একটা উল্লেখ করবার বিষয় যে প্রথমে মনে হয়েছিল যে প্রফেসর ইউনূস সাহেব মনে হয় চায়নামুখী হয়ে গিয়েছেন। তিনি ক্ষমতা গ্রহণের পরপর চায়না থেকে একটা বিশেষ বিমানে করে তিনি চায়নায় তাকে নিয়ে যায় সেই রাষ্ট্রীয় সফরে। তো তখন মনে হচ্ছিল যে অনেকগুলো অর্থনৈতিক সহযোগিতামূলক চুক্তি হচ্ছে বা হয়েছে, সামরিক চুক্তি হচ্ছে বা হয়েছে। চীনের সর্বাধুনিক J-10 এই যুদ্ধ বিমান ক্রয় করবার জন্য একটা চুক্তি হয়েছে এবং উত্তর অঞ্চলে তিস্তা প্রজেক্ট যেটা পরিকল্পনা রয়েছে সেগুলো সব ডান হয়ে গিয়েছে। তো এইগুলো মনে হচ্ছিল, কিন্তু এই যখন মার্কিন শুল্ক নীতি আসলো, পাল্টা শুল্ক আরোপ আসলো, তখন থেকে ঘটনাগুলো আসলে ভিন্ন দিকে চলে যেতে থাকলো এবং প্রফেসর ইউনূস সাহেব ধীরে ধীরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তিনি চলে গেলেন। তো এই যে প্রফেসর ইউনূস সাহেব তিনি যে শিফট করলেন, প্রান্ত বদল করলেন, তো তার একটা নমুনা পাওয়া গেল তিনি যখন জাপান সাপোর্ট করলেন এবং জাপান থেকে $1 বিলিয়ন অর্থ সাহায্য নিয়ে আসলেন। বাংলাদেশের যে গভীর সমুদ্র বন্দর যেটা হচ্ছে মাতারবাড়ি প্রকল্প, সেখানে জাপান বা জাইকা ইনভেস্টমেন্ট করলো এবং চট্টগ্রামের হালিশহর উপকূলে একটা বিরাট বে টার্মিনাল, আরেকটা বন্দর নির্মিত হচ্ছে বা বন্দরের টার্মিনাল নির্মিত হচ্ছে সমুদ্র বন্দরের। তো সেখানেও জাপানের বিনিয়োগ আসলো। এখানে জাপানের সাথে প্রফেসর ইউনূস সাহেবের বা এই সম্পর্কটা ডেভেলপ করা বা বাংলাদেশকে সেদিকে নিয়ে যাওয়ার অর্থ হলো এই জাপান কিন্তু এই G7-এর একটা অংশ, G7-এর সদস্য। এদিকে ADB সেটাও জাপানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই বিষয়গুলো এই G7 বা ADB এগুলোর কম্পিটিটর কিন্তু এই যে ব্রিক্স বা SCO যেটা চায়না প্রভাবে যে গড়ে উঠেছে, বিশেষ করে IMF-এর প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক চায়না দাঁড় করিয়েছে। তো জাপানের সাথে রিলেশনটা ডেভেলপ করার আরেকটা অর্থ দাঁড়ায় যে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইশারায় হচ্ছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই এটা ঝুঁকছে। বিশেষ করে এই যেটা আমরা ইন্দো প্যাসিফিক কোয়াড এই বিষয়গুলো দেখি, যদিও এটার এখনও কোনো বাস্তব রূপ নাই। যুক্তরাষ্ট্র মূলত বাংলাদেশের সাথে 1-to-1 রিলেশনশিপ রাখতে চায়। তো এই আরও কতগুলো জিনিস আমরা দেখতে পেয়েছিলাম, মানবিক করিডোর স্থাপন মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে। তো এই বিষয়গুলোতে স্পষ্ট হয় যে চায়নার হাত ছেড়ে বা চায়নামুখী অতিমাত্রায় না হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রফেসর ইউনূস সাহেব একটা সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছেন। তো এই বিষয়টাই প্রফেসর ইউনূস সাহেবকে যথেষ্ট পাওয়ারফুল করে তুলেছে। তো প্রফেসর ইউনূস সাহেবের এই পাওয়ারফুল অবস্থায় তিনি এখন যে নির্বাচনটা ঘোষণা করা হয়েছে, তো এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় এবং এই সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত পোষণ না করে, তাহলে কিন্তু তিনি নির্বাচন স্থগিত করতে পারেন। এটাই তার একটা ট্রাম্প কার্ড যে এই জুলাই সনদ স্বাক্ষরিত না হলে বা এটার কোনো আইনি ভিত্তির রূপ দাঁড় করাতে না পারলে তিনি কিন্তু নির্বাচনটা স্থগিত করতে পারেন। কেননা এটা অনেক পূর্বেও তিনি বলেছিলেন যে এসব বিষয় হওয়া সাপেক্ষে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। তো সেদিকে একটা সন্দেহ রয়ে গেছে এবং এই যে যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা, আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি অবনতি হয় কোনো একটা ঘটনা বা দুর্ঘটনায়, এমনকি সেটা নির্বাচনের তফসিল ঘোষণার সময় যদি দেখা যায় যে ব্যাপক হারে সংঘর্ষ বা দাঙ্গা ফ্যাসাদ হচ্ছে, তখনও কিন্তু তিনি নির্বাচনটা স্থগিত ঘোষণা করতে পারেন। তো যা হোক, এই সবগুলো ডিল আসলে এগুলো চলমান, এটা এখনও কোনোটাই সেটেল হয়নি বা ফাইনাল হয়নি, একটা ডেভেলপিং স্টেজে আছে বা একটা পরিস্থিতি বিভিন্ন দিকে যেতে পারে, দোদুল্যমান অবস্থায় আছে, সেদিকে আছে। ফাইনাল কথা বলবার কোনো সময় আসেনি। তবে একটা প্রশ্ন আসছে যে এইভাবে যদি একটা
প্রেসিডেন্ট ইউনূস সাহেব যদি ডিল করেন যে তিনি প্রেসিডেন্ট হবেন এবং বিএনপিও যদি সেটাতে রাজি হয়, তো বিএনপি যে ক্ষমতায় আসবে সেটার কিন্তু নিশ্চয়তা নাই। ফেয়ার ইলেকশন হলে এই ভোটের ফলাফলটা কিন্তু নানা রকম হতে পারে। তখন সেই ক্ষেত্রে কি হবে? প্রফেসর ইউনূস সাহেবের তিনি কি প্রেসিডেন্ট হতে পারবেন কিনা, বা নির্বাচনটা একটা নিয়ন্ত্রিত অবস্থায় করা হবে কিনা, ফেয়ার ইলেকশন হবে কিনা, এই দ্বিধাদ্বন্দ্বগুলো থেকেই যাচ্ছে। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে বারবার আরেকটি প্রধান রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, তারা কিন্তু বারবার একাধিকবার বলেছে যে এই যেন তেন নির্বাচন, সাজানো নির্বাচন তারা মেনে নেবে না। ওইদিকে তারেক রহমান সাহেব তিনিও একাধিকবার বলছেন যে ষড়যন্ত্র চলছে, পেছন থেকে নেপথ্য থেকে কলকাঠি নাড়া হচ্ছে এই নির্বাচন বানচালের জন্য, বা আরও বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে। তিনিও বেশ হুঁশিয়ারি উচ্চারণ করছেন। ওইদিকে প্রফেসর ইউনূস সাহেব তিনি নিজেই বলছেন যে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সুতরাং সবাই এই ষড়যন্ত্র এই কথাগুলো বলছে। তো এ থেকে বোঝা যায় যে পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়েছে এবং নানান রাজনৈতিক দোলচাল রয়েছে। তো এখানে একটা মনে রাখবার বিষয় হলো যে এই প্রফেসর ইউনূস, বিএনপি এবং যুক্তরাষ্ট্র, এরা কিন্তু এই তিনটা শক্তি একাই বাংলাদেশের রাজনীতিতে এখন অ্যাক্টর নয়, আরও অনেকগুলো অ্যাক্টর রয়েছে। রাজনৈতিক দলের কথা যদি বলি, জামায়াতে ইসলামী একটা অ্যাক্টর, এনসিপি তাদের একটা বড় ইনফ্লুয়েন্স রয়েছে, তারাও অ্যাক্টর, এবং ছোট ছোট ইসলামী দল আছে তারাও অ্যাক্টর। চায়না এর মধ্যে ইনভলভ আছে, চায়না একটা অ্যাক্টর, এবং ইন্ডিয়া তো আছে, ইন্ডিয়া পেছন থেকে কলকাঠি নাড়বে, এটা একটা বিষয়। তবে চায়নার সম্প্রতি যে একটা মন্তব্য করেছে সেটা খুবই রিমার্কেবল এবং উল্লেখযোগ্য, এবং সেটা আমলে নেওয়ার একটা ব্যাপার রয়েছে। সম্প্রতি এই ঢাকায় নিযুক্ত চাইনিজ যিনি রাষ্ট্রদূত রয়েছেন, ইয়াং ওয়েন, তিনি দৈনিক আমার দেশ পত্রিকায় তিনি একটা বক্তব্যে বলেছেন যে কোনো পরিস্থিতিতে ঢাকার সঙ্গে জোরালো অংশীদারিত্ব বজায় রাখবে বেইজিং, এবং বাংলাদেশের সামনে সময় এসেছে তাদের প্রকৃত বন্ধুকে চিনে নেওয়ার। এটা খুব চায়নার তরফ থেকে খুব বড় একটা জোরদার একটা বক্তব্য, এটা আমলে নেওয়া দরকার। তো আমাদের যে রাজনৈতিক গতিপথ বা আরও রাজনৈতিক ভবিষ্যৎটা কী হবে, সেটা কিন্তু আরও কতগুলো অ্যাক্টর রয়েছে। বাংলাদেশ আর্মি একটা অ্যাক্টর, এবং বাংলাদেশ আর্মির তারা শেষ পর্যন্ত এই জুলাই বিপ্লবীদের সঙ্গী হয়েছিল, এবং তাদের রাজনীতিতে একটা বিরাট প্রভাব রয়েছে, এটা অস্বীকার করবার উপায় নাই। এবং তাদের কারণেই শেষ পর্যন্ত হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। তো এদেশের আরও একটা বড় অ্যাক্টর হলো এই জেনজি, যাদের এই প্রজন্মটাকে বলা হচ্ছে, এবং আপাতত অনেকে মনে করছে যে তারা মনে হয় জুলাই বিপ্লবের পর থেমে গিয়েছে। এই ধারণাটা ভুল। যে কোনো একটা ঘটনায় তারা কিন্তু আবার নতুন করে একটা উজ্জীবিত হতে পারে এবং একটা গণ আন্দোলনের রূপ লাভ করতে পারে। তো যারা এদেরকে আন্ডারএস্টিমেট করছে, তারা কিন্তু একটা বোকার স্বর্গে বাস করছে। এখন এই যে দেখব তাহলে যে যুক্তরাষ্ট্রের তৎপরতাটা শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে। তো এটা সোজাভাবে যদি অনুমান করে বলা যায় যে যুক্তরাষ্ট্র চাইছে যে তোমরা সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন করো, এবং ইউনূস সাহেবকে, যারাই জয়লাভ করো না কেন, তারা ইউনূস সাহেবকে মেনে নাও প্রেসিডেন্ট হিসাবে। এটাই যুক্তরাষ্ট্রের অন্যতম একটা বড় কৌশল আমাদের দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করবার জন্য। তো এই কারণে রাজনীতির এই গতিপথটা বহু ধরনের সমীকরণে যুক্ত হয়ে আছে, এবং নির্বাচনে যে ফলাফলটা হবে আদৌ সেই ফলাফলটা সেভাবে যাবে কি না, এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এবং এই যে ট্রেসি জ্যাকবসন এবং তারেক রহমানের সাথে এই বৈঠকটাই হয়নি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে রাষ্ট্রদূত এই জ্যাকবসন, তিনি কিন্তু এরপর আরও একাধিক দলের কেন্দ্রীয় নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। যেমন সেই লন্ডন বৈঠকের পরপর তিনি জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন। গতকালকে বা গত পরশু তিনি এনসিপির এই নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন, তাদের সাথে দেখা করেছেন। আজকে দেখা গেল ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, তাদের সাথে দেখা করেছে। সুতরাং একটা ধারাবাহিক অন্যান্য রাজনৈতিক দলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র দেখা সাক্ষাৎ করছে, তাদের কর্মকর্তারা দেখা সাক্ষাৎ করছেন, এবং বোঝাই যাচ্ছে যে তারা স্পষ্টভাবে একটা তৎপর রয়েছে। এবং এটার অনুমান করা যায় এই তৎপরতার উদ্দেশ্যই হলো যে তোমরা ফেব্রুয়ারিতে নির্বাচনটা করো, এবং যারাই ক্ষমতায় আসবে তারা একটা এখনই প্রতিশ্রুতি দাও যে প্রফেসর ইউনূস সাহেব থাকবে প্রেসিডেন্ট। তা না হলে মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে এত প্রকাশ্যভাবে এই রাজনৈতিক তৎপরতাটা শুরু করবার কথা নয়। তো আমাদের দেশে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই তৎপরতাগুলোকে এখন সবাই গ্রহণ করে নিয়েছে বা অনেকটা অ্যালাউ করছে, জোরালো প্রতিবাদ কেউ করছে না। এর কারণ হচ্ছে যে ভারতের থাবা থেকে মুক্ত হবার জন্য দেশের মানুষ মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা চীনের দিকে বাংলাদেশের তাদের সাথে একটা চমৎকার সুসম্পর্ক তৈরি না করলে ভারতীয় আধিপত্যবাদ বা ভারতীয় থাবা থেকে বা ভারতের হুমকি থেকে বেঁচে থাকার উপায় নাই। তো এই কারণে এটা সবাই গ্রহণ করছে। কিন্তু এভাবে যদি প্রান্ত বদল করা হয় তাহলে কিন্তু একবার এর কোলে মার্কিন
মার্কিন যুক্তরাষ্ট্রের কোলে অথবা চীনের কোলে যদি ওঠা হয়, তাহলে বাংলাদেশের কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব বলে আর কিছু থাকে না, এবং এটা বিরাট একটা ঝুঁকিপূর্ণ বিষয়। এর কারণ হচ্ছে ভূ রাজনীতি। কারণ ভূ রাজনীতিতে মনে রাখতে হবে যে এখানে স্থায়ী পার্মানেন্ট কোনো ফ্রেন্ড নাই বা কোনো এনিমি নাই, স্থায়ী কোনো বন্ধু শত্রু নাই। ভূ রাজনীতি অতি দ্রুত রং বদলায় এবং ক্ষণে ক্ষণে রং পাল্টায়, এবং এর চরিত্রটা খুব নির্মম। বন্ধুকে যে কোনো মুহূর্তে শত্রুতে পরিণত করে, শত্রুকে যে কোনো মুহূর্তে বন্ধুত্বে পরিণত করে। তাহলে বাংলাদেশের যদি স্বাধীনতা সার্বভৌমত্ব সত্যিকারভাবে নিশ্চিত করতে হয়, তাহলে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যদি একত্রবদ্ধ হতে পারত, তাহলে আমাদের এই চীনের কাছে যাওয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যাওয়া বা ভারতের আধিপত্যবাদ মোকাবেলা কিভাবে আমরা করব, এগুলো নিয়ে কোনো আশঙ্কা থাকতো না, অন্য কোনো দেশের কোলে উঠবারও প্রয়োজন ছিল না। তো আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য যেদিন প্রতিষ্ঠিত হবে, সেদিনই প্রকৃত অর্থে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষিত হবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।